এক ননভেজ না ভেজিটেরিয়ান এক বন্ধু ওকে মানে খেতে বলেছে। প্রপার ঠিকমতো জামা কাপড় না পরেই ঘুরছিলেন ঘরে। তো আমি সেটা প্রোটেস্ট করেছি যে এরকমভাবে কেউ ঘরে ঘোরে যেখানে মেয়ে আছে। তো তাতে আমাকে একটা ঠাস করে থাপ্পড় দিয়েছেন। আমাকে টেস্ট দিলেন দুটো, একটা নার্ভের টেস্ট আর একটা এমআরআই। বেলা চিৎকার করছে, মেয়ে বেল বাজাচ্ছে, শুনতে পাচ্ছ না, মেয়ে ডাকছে। এই করে দেখছি দরজাটা খুলে দাঁড়িয়ে আছে, দরজা খানিকটা ফাঁক করে। শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর। মানে এখন 1:40 বাজে। এখানে না এত চিৎকার হয়, বা ব্যালকানির এতে বসলে কুকুরের চিৎকার, গাড়ি ঘোড়াড়িয়ে যে তোমাদের শুনতে অসুবিধা হবে, কিন্তু ঘরে এখন লাইট জেলে আর ইচ্ছা করছে না। 1:40 বাজে। আজকে তো 26শে জানুয়ারি, রবিবার। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো এই সময় এলাম রবিবার, হ্যাপিওয়ালা সানডে। তো রান্না করছি আজকে, আমার নিরামিষ রান্নাই হচ্ছে। মেয়ে বললো তাই, ওর এক ননভেজ না ভেজিটেরিয়ান এক বন্ধু ওকে মানে খেতে বলেছে। তো সেই জন্য নিরামিষ করছি। তো ব্লিঙ্কিট থেকে বাজার টাজার আনালাম, কোনো অসুবিধা নেই, সেসব হয়েছে। আজকে শরীরটা কালকে যেহেতু হসপিটালে সারাদিন দখল গেছে, তো তোমাদের আপডেট দিতে এলাম এটাই যে মিস্টার চ্যাটার্জিকেও দেখানো হয়েছে, নিউরোলজিস্ট। এখানে 2-3জন ডাক্তার একসঙ্গে মিলে টিম হিসেবে দেখে। প্রথমে জুনিয়র ডাক্তার, তারপরে আরেকজন তার থেকে সিনিয়র ডাক্তার, এবং তারপর একদম সিনিয়র ডাক্তার, মণিপালের কথা বলছি। তো নিউরোলজি, আমি যে কালকে শুধু নিউরোলজি ডিপার্টমেন্টে দেখানো হয়েছে। তো মিস্টার চ্যাটার্জিকে যারা ওনার জন্য শোকে মরে যায়, দাদা খুব অসুস্থ, দাদা খুব কষ্টে আছে, আমি খুব অত্যাচার করি, আমি যদি কষ্টে থাকতাম আমার চেহারায় বোঝা যেত, আমার হাজব্যান্ড এত অসুস্থ তাও আমি ডার্ক লিপস্টিক পরি, কি করে আমি সেজে বেরোই, যাদের তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। আমি এই মুহূর্তে, যেহেতু এই ঘরে এখন উনি ঘুমাচ্ছেন, প্রেসক্রিপশনের পুরো ফাইল ওখানে, সেই জন্য আমি এখন আনলাম না, পরে তোমাদের প্রেসক্রিপশনের পুরো ফাইল সত্য দেখিয়ে দেবো। আর এখনও তো অনেক ডাক্তার দেখানো বাকি আমার। ওনার ক্ষেত্রে আর কোনো ডাক্তার দেখানোর কথা কেউ বলেননি, ওনার আর তো কোনো কিছু নেই। এবং ডাক্তার যেটা বললেন, অনেকক্ষণ পরীক্ষা করে 3জন ডাক্তারই বললেন সেটা হচ্ছে ওনার যেটা সাইকিয়াট্রিক যে মেডিসিন খান, সেই কারণেই এই কাঁপুনিটা যেটা হচ্ছে, এটা আদৌ পার্কিনসন্স নয়। সেটা 2023 সালে নারায়ণার ডাক্তারও বলেছিলেন, নিউরোর ডাক্তার, সাইকিয়াট্রিস্ট দুজনেই বলেছিলেন, নিমহ্যান্সের ডাক্তারও বলেছিলেন যে এটা ওনার পার্কিনসন্স নয়, মেডিসিনের সাইড এফেক্ট। এবারও একই কথা বললেন না 3জন ডাক্তারের বোর্ড, যে ওনার এটা পার্কিনসন্স নয়, ওনার এটা মেডিসিনের কারণে। তো সে কারণে মেডিসিন দিয়েছেন, তবে এটা কিউরেবল নয়। এই যে শিভারিং যেটা হয়, কাঁপুনি যেটা হয়, এটা থাকবে, তবে কিছু কন্ট্রোল থাকবে। মেডিসিন দিয়েছেন 7 দিন, একটা খাবার পর যে পাওয়ার, তাতে যদি খুব ইমপ্রুভমেন্ট, খুব একটা মানে একটু চোখে না পড়ে, তাহলে সেটার পাওয়ার আবার বাড়াতে হবে। এরকম করে গ্র্যাজুয়ালি পাওয়ারটা বাড়াতে হবে। বাট এটা কিউরেবল নয়। তবে ওনার হাঁটা চলা, ওঠা বসা, সিঁড়ি দিয়ে ওঠা নামা, ওনার চোখের দৃষ্টি, কোনো কিছুতেই পার্কিনসন্স বা নিউরো মারাত্মক কোনো রকম কিছু ওনারা পাননি, যেটা আগের বারও হয়েছিল, তাই কোনো মতেই পাননি। এবং এটাও বললেন যে অ্যাট্রাকশান ড্র করবার জন্য, এরকম সাইকিয়াট্রিক পেশেন্ট যারা, অ্যাট্রাকশান ড্র করার জন্য যাতে তাদেরকে নিয়ে লোকে ব্যস্ত থাকে, তাদের নিয়েই মানে কথাবার্তা বলে, সেই সবসময় তাদের নিয়ে বিজি থাকে, সেই জন্যেই তারা এইগুলো করেন। একটু জল খেয়ে নিয়ে দাঁড়াও। এবং এই অ্যাট্রাকশান ড্র করার জন্যই করেন, এবং মানে যে সবসময় তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, সে যা বলবে তার কথা অনুযায়ী চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। এবং আমরা বললামও যে মারধর, কালকে হসপিটাল যাওয়ার আগে প্রপার ঠিকমতো জামা কাপড় না পরেই ঘুরছিলেন ঘরে। তো আমি সেটা প্রোটেস্ট করেছি যে এরকমভাবে কেউ ঘরে ঘোরে যেখানে মেয়ে আছে। তো তাতে আমাকে একটা ঠাস করে থাপ্পড় দিয়েছেন।
গালে, মানে ঠিক এই জায়গাটা কানের গোড়ায় দেওয়াতে মেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে এবং মেয়ে যখন হাত চেপে মানে মেয়ে ধরতে গেছে যে তুমি কি করলে, উল্টে ঘুরে মেয়ের গলা টিপে ধরতে গেছে, মানে এরকম করেছে। তখনই ধস্তাধস্তি আমরা কোনো রকমে করা হয়েছে। দেখে মনে হয় গায়ে জোর নেই, যথেষ্ট জোর। এবং মেয়েকে তারপরে চড় থাপ্পড় মেরেছেন ওটার পরেও, হ্যাঁ। এবং মেয়ে বাধা দিয়েছে, কিন্তু তারপরেও ওকে এইখানে গালে, এইখানে, হ্যাঁ, এই মানে মুখে এইরকম জায়গায় এগুলোতে ওকে মেরেছে। মেয়ে তখন জোর করে হাত একদম মানে চেপে ধরে এভাবে সরিয়ে দিয়েছে, হ্যাঁ। সেই যাচ্ছে তাই গালিগালাজ। তো এই হচ্ছে ব্যাপার, মানে কোনো সিরিয়াস ওনার কিছু নেই। ওনার না হার্টের প্রবলেম রয়েছে, না ওনার সুগার একদম মানে লেভেলের নিচেই, হ্যাঁ, না প্রেশার রয়েছে, না কোলেস্টেরল হয়েছে, কিছুই নেই। তবে আমি ওখানে ব্লাড টেস্ট করেছিলাম, থাইরয়েডটা হয়েছে, তো থাইরয়েডের জন্য মেডিসিন সেটা তো অলরেডি সেটা শুরু হয়েই গেছে। তাছাড়া কোনো রকম কিছু নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। ওনার এই ব্যাপারটা হচ্ছে এই যে সবসময় সবার কাছে বলা যে আমি খুব অসুস্থ, আমি খুব বেচারা, আমার কি হবে, আমাকে কে দেখবে, এই জিনিসটা মানে মানুষের কাছে। এবং যেসব মানুষ রয়েছেন এখানে যারা কমেন্ট করেছেন, এরকম মানুষ তো আমাদের আশেপাশেও রয়েছে। তো তাদের কাছে সিম্প্যাথি ড্র করা, এবং বিশেষত আই রিপিটেড, বিশেষত মহিলাদের কাছে সিম্প্যাথি ড্র করাটা হচ্ছে ওনার একটা হবি। বরাবরই তাদের কাছে তাদের সিম্প্যাথিটা নেওয়া, এবং তারা খুব সিম্প্যাথাইজ হয়ে পড়েন। এবং তারা একদম, কেউ বলে দাদার কি কষ্ট, কেউ বলে কাকুর কি কষ্ট, কেউ বলে এত অত্যাচার মিস্টার চ্যাটার্জি, কেউ বলে অয়নবাবুর ওপর হচ্ছে, উনি এত অসুস্থ, বউ তো দিব্যি মোটা সোটা গাট্টা বউ, কিছু না খাচ্ছে দাচ্ছে। তারপরে এই গেল ওনার বৃত্তান্ত, কিছুই পাওয়া গেল না। এবং তাতে উনি খুব হতাশ হয়েছেন যে, এবং ওনার এটা যে ধরা পড়ে গেছে, এটা মেয়ে বারবার বলছিল মা, এই জন্য উনি ডাক্তার দেখাতে আসতে চাইছিলেন না। কারণ মেয়ে তখনই বলেছিল যে মা ধরা পড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই সেই রকম। আমার সামনে ঘরে বৌদি আমাকে আগেও বলেছেন যে এখানে কাঁপছে, নিচে আমি জানালায় দাঁড়িয়ে দেখলাম বা বারান্দায় দাঁড়িয়ে দেখেছেন, বলে নেমে গট গট করে হেঁটে গেল। প্রায় দিনই বিকেলে চপ সিঙ্গারা কিনতে যান, গট গট করে হেঁটে। বললাম তো ওনার সমস্ত টেস্ট করেই দেখা গেছে না ওনার মুভিংয়ের প্রবলেম, স্লো মুভিং, কিচ্ছু নয়, কোনোটাই নয়। যেটা করেন উঠতে পারছি না, ধর তোল, এগুলো সবটাই হচ্ছে অ্যাট্রাকশন ড্র করবার জন্য এবং সিম্প্যাথি ড্র করার জন্য। আহা উহু ব্যাপার এটা। তো এই গেল ওনারটা। আর আমি হাতটা কাটা, আমি কোনো কষ্টে নিয়ে, আমার না শারীরিক কষ্ট না মানসিক কষ্ট, কিছুই নেই। তো আমি যখন দেখালাম আমার যা যা সমস্যা বললাম, মাথায় যে পেইন হয়, পায়ের যে পেইন প্রবলেম, হাঁটতে চলতে প্রবলেম, সিঁড়ি ওঠানামা করতে প্রবলেম, পা বেঁকে যায়, নার্ভের মধ্যে দিয়ে মনে হয় কারেন্ট পাস হচ্ছে, এই যন্ত্রণা, এবং মাথার অসম্ভব, মাথা থেকে চোখ থেকে যে যন্ত্রণা, যা কিছু সমস্ত আমাকে দেখলেন খুব ভালোভাবে। আমার হাত পা এবং আমার হাঁটা চলা সব কিছু দেখলেন, দেখে আমাকে টেস্ট দিলেন দুটো, একটা নার্ভের টেস্ট আর একটা এমআরআই মানে বুঝতেই পারছো পুরো ব্রেনের পুরোটা। তো নার্ভের টেস্টটা হলো। নার্ভের টেস্টটা তো জানো ইলেকট্রিক শক দিয়ে হয়। আমাকে প্রথমেই যারা টেস্ট করছিলেন এখানে তো সবাই খুব ভালো ব্যবহার, এতে বললেন আপনি প্লিজ একটু কষ্ট হবে, কোঅপারেট করবেন। আমি তো অনেক কষ্ট সহ্য করেছি, শারীরিক কষ্ট অনেক সহ্য করেছি। 6টা মেজর রুটি আছে, তাছাড়া প্রচুর ইঞ্জেকশানস গেছে। আর মানে আমি 23 সালেও আমার যথেষ্ট কঠিন টেস্ট গেছে। তো যাই হোক, আমি কোনো রকমই হয়নি। তো লেগেছে তো বডি কারেন্ট শক দেওয়া হচ্ছে নার্ভগুলোতে পয়েন্টে। তো সেটা হওয়ার পর এমআরআইতে বলেছিলেন হালকা কোনো খাবার খাবেন এবং হ্যাঁ কোনো নার্ভাস হবেন না। কারণ এমআরআই কিছু মানে কথা আমরা জানি যে এমআরআই করতে গিয়ে অনেক সময় কী হয়, খুব যারা ভয় পেয়ে যায়, যে ভাবে ওই যে মেশিনের ভেতর ঢোকাচ্ছে, মুখের ওপর একটা শিল্ড জাতীয় দিয়ে দিচ্ছে, কানে
প্যাড দিয়ে দিচ্ছে, যেহেতু অত বিভিন্ন রকমের সাউন্ড হবে সেটার জন্য। পুরো ব্রেনের তো ম্যাপিংটা হবে, জানো সিটি স্ক্যানে যেটা পুরো ধরা পড়ে না, এমআরআই পুরো ধরা পড়ে, অনেক বেশি শক্তিশালী টেকনোলজি। তো এমআরআই হলো এবং সোমবারে রিপোর্ট দেবেন, তারপরে আমার মেডিসিন বাই। তো হ্যাঁ, আমারগুলো কতটা সিরিয়াস বলেই এমআরআই দিয়েছেন। আজকে যদি ওনারটা হতো তাহলে অবশ্যই এমআরআই দিতেন। এমআরআইয়ের আমার পড়লো, এমআরআই আর নার্ভের এটা টেস্ট মিলে পড়লো 18,650 আমার। আচ্ছা, আর রেজিস্ট্রেশন 300 300 600, ডাক্তারের ফিস 1100 কত 2200, তো 2200। পুরো টাকাটাই কিন্তু আমি দিয়েছি, আমার টাকা। ওকে, আমার নিজের ট্রিটমেন্টও প্লাস তার যে ট্রিটমেন্ট হচ্ছে পুরোটাই দিয়েছে, তারপরেও খাবার করে। তো এই 18,650 একটা, এই দুটো টেস্টে। এরপর সোমবার যাব, তারপর কোলনের প্রবলেমটা যে মারাত্মক। তো কোলনের বললামই তো যে ক্যান্সার স্পেশালিস্ট, যিনি চেষ্টা করা হবে ওনার কাছে করতে অ্যাপয়েন্টমেন্ট। তো দেখা যাক। তো সেটা কোলনের এটা কী বলছেন টেস্ট, তো আগেরবার যেমন এন্ডোস্কপি কোলোনোস্কপি বলেছিলেন, তো সেগুলো আবার কি বলছেন সাজেস্ট করছেন সেটা দেখা আপাতত। তো কোলনটা হলে একদিনে তো বেশি হচ্ছে না এখানে, যেহেতু এত পেশেন্ট। তারপরে কার্ডিওলজির ব্যাপারটা আছে, লিভার, প্যানক্রিয়াস এগুলো রয়েছে। এবার আর পালমোনোলজিস্ট দেখাবো না ভাবছি, কারণ যেহেতু ব্রিদিং ট্রাবলটা যেহেতু আপাতত তো ইনহেলারের দ্বারা কন্ট্রোল, যেহেতু বাড়িতে আর পশু নেই বা ডাস্টিংগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করি, আপাতত রয়েছে ঠিক। পরে ভবিষ্যতে কী হলে তখন দেখা যাবে। তো আপাতত তাই এই লিভারটা যেহেতু, আর নেফ্রোলজিস্ট কিডনির সেটাও দেখানোর ইচ্ছা আছে। সুগার থেকেই তো সব কিছু, তো দেখা যাক কী হয় বাদ বাকি। তবে সময় দিতে হবে, মেয়েকে হুড়োহুড়ি করলে তো হবে না, তার তো ছুটির ব্যাপার রয়েছে, তার প্রত্যেক দিন অফিসের এত প্রেশার। সোমবার ছুটি নিচ্ছে আগামীকাল, তারপরে গোটা অফিস করবে, আবার শনিবারে নিয়ে যেতে পারে। আমাকে তো সময় দিতে হবে, আমি ছুটে চলে যাব। আর সব থেকে বড় কথা, উনি গিয়ে কী করবেন, উনি তো বাড়িতে বিছানায় শুয়েও সময় কাটান। আর ওনাকে চলে যেতে আমরা বলেছি টিকিট কেটে, না তোর মা কলকাতায় পৌঁছে দিয়ে আসুক আমাকে, তারপরে মন্টু এসে গাড়ি করে আমাকে নিয়ে যাবে, পৌঁছে দিয়ে আসতে বল তোর মাকে, আমি যেতে পারবো না, আমি টিকিট দেখাতে পারবো না, আমি এই করতে পারবো না। মানে নানাবিধ কথাবার্তা আর কি। এই তো যাই হোক, এই হলো তোমাদেরকে আপডেট দিলাম যে এই রকম অবস্থা। আরও শরীর অসম্ভব খারাপ করছিল, কারণ কোলনের যে প্রবলেমটা, যেটা যখন তখন বটে, এবং সেটা একটা অদ্ভুত কষ্ট। এটা তো বেশ কয়েক বছর ধরে চলছে। তো সেইটা যখন যেখানে সেখানে বেরিয়ে, এটা একটা খুব প্রবলেম হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে একটু হাঁপাচ্ছি, আজকে সেই কাজের ইয়ে নেই। যাই হোক, কাজ রান্নাটা করবো, কারণ যতই হোক মানে যতদিন আছি মেয়েটাকে একটু করে খাওয়াবো। তো সেটাই, ও তো হেল্প করে অনেক, বা অফিস থেকে এসে বাসন মেজে দেওয়া বা অনেক কাজ, ও অনেক হেল্প করে, ঘর তরিয়ে করা। কটা দিন আমি যখন আছি, কটা দিন একটু করে দিই, আবার তো যেমন যথারীতি তেমন হবে। তো দাঁড়াও, আমি একটুখানি এটা করে আসি। এখানে গরম কিন্তু লাগছেই কাজ করতে করতে। হ্যাঁ, যদি বারান্দায় বিকেলের পর ছাদে বা বারান্দায় বসি তাহলে ঠান্ডা হাওয়া আছে একটা। তো তোমাদের যেটা বলছিলাম, মানে যারা তোমরা বলেছো যে একে নিয়ে চলা যায় না, সত্যি তাই। কালকে রাতে কি হয়েছে, আমার মেয়ের এক বান্ধবীর জন্মদিন, তো সেখানে রাত্রের নিমন্ত্রণ ছিল, তো রাতে ওখানেই থাকবে, গেল ক্যাব ভাড়া করে গেল। ও যেখানে থাকতো আগে ইন্দিরানগর, ওখানে গেল যে সবাই মিলে বার্থডে সেলিব্রেট করবে, আজকে ফিরবে, দুপুরে ফিরে যাবে ওরা একসঙ্গে। উইকেন্ডে তো সারাক্ষণে পায়, আর আমরা আসার পর থেকে ওর উপর এত প্রেশার, ওর বাবা যা করছে তাতে মানে একটু যদি ও মাইন্ডটা ডাইভার্ট না করতে পারে, একটু যদি রিল্যাক্সেশনের ব্যবস্থা না করতে পারে, তাহলে মেয়েটা মানে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা। কারণ এত মেন্টাল প্রেশার, মাথা ওর ধরে থাকছে, দপদপ পড়ছে, শিরা বলছে মা দেখো একবার। তো রাত্রিরে স্নান করলো, স্নান টান করে তখন বললো একটু লাগছে, তারপরে গেল। তো হ্যাঁ, আমি
আমি তো যথারীতি বাইরে তোমাদের দেখিয়েছি গাদ্দা পাতা, ওখানে আমি আর মেয়ে শুই না, ওর বাবা ভেতরে বেডরুমে খাট আছে সেখানে শুই। তো কালকে আমি সারাদিন এত টায়ার্ড, আগের দিন মেডিসিন খাইনি যেহেতু সকালে উঠে যেতে প্রবলেম হবে বলে, তো আমি মেডিসিন নিয়ে আমি বলেইছি যে আমি কিন্তু মেয়ে যাওয়ার আগে বলে গেল, বাবা তুমি কিন্তু মাকে কোনোভাবে বিরক্ত করবে না বা কিছু করবে না। দরজা লক টক করে আমি তো শুয়ে পড়েছি। রাতে আমার খাবার আমার মশলা বললো, মা আজকে কিচ্ছু না, আমি করার মতো অবস্থাতেও ছিলাম না। একটা প্লেন ধোসা আমি বললাম প্লেন ধোসা, ও সুইগিতে অর্ডার করে দিল, নিয়ে ও বেরিয়ে গেছে। তারপর বললো, মা দেখো তুমি দরজা খুলে তুমি সিঁড়ির গাছটায় গিয়ে নিয়ে নাও, চলে এসছে। তো খাবার এসছে, আমি তো আগে মেডিসিন নিয়ে খাবার টাবার খেয়ে তারপরে আবার যা সুগার কোলেস্ট্রলের মেডিসিন নিয়ে আমি শুয়ে পড়েছি যথারীতি। টিভিটা একটু দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। ওমা হঠাৎ রাত্রিবেলায় চিৎকার করছে, মেয়ে বেল বাজাচ্ছে, শুনতে পাচ্ছ না, মেয়ে ডাকছে, করে দেখছি দরজাটা খুলে দাঁড়িয়ে আছে, দরজা খানিকটা ফাঁক করে। এবার আমি জানি মেয়ে আসবে না, আর বেল বাজলে আমি যতই মেডিসিন খেয়ে ঘুমাই আমি তো ঠিক শুনতে পাবো, আর মেয়ে আমাকে ফোন করবে তাহলে। আর বলেই তো গেছে যে মা আমি আজকের দিন থাকবো, বন্ধুরা মিলে সব একসঙ্গে করবো, ওর বার্থডে সেলিব্রেশন কালকে দুপুরবেলায়, সবাই দুপুরবেলাতে ফিরে আসবে, এসে খাবো এখানে। ওই জন্য এক বন্ধুকে বললাম, যে বলেছি যে ভেজিটেরিয়ান যে আসতে। তো এবার কি করছে, তুমি রাত্রিবেলায় ভাবো বন্ধুরা, আমি এখানে শুয়ে আছি, যতই 5 তলার উপর হোক, যে কেউ তো গেট দিয়ে ভেতরে নেই। এখানে তো যেহেতু ওনারের ফ্ল্যাট, এখানে তো ওরকম প্রমোটিংয়ের ফ্ল্যাটের সিস্টেম নেই, মানে এগুলোতে যারা বড় বড় এখন বিল্ডার অন্যদিকে করছে, এখানে সিস্টেম কি একজন তারই 5 তলা বলো 6 তলা বলো বিল্ডিং তিনি ভাড়া দিয়ে দেন। কেউ নিজে থাকেন বিল্ডিংয়ে, কেউ থাকেন না। এনআরআই আছেন অনেক যারা বিদেশে থাকেন, কিন্তু পরপর এরকম ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে, পিজি ভাড়া দেওয়া আছে। তো এখানে ওনারা অবশ্যই ওনার দোতলাতে থাকেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কোনো গার্ড নেই, সিকিউরিটি গার্ড নেই। এবার গেট, একটা বড় গেটটা বন্ধ, তারপর একটা ছোট গেট আছে, সেটা দিয়ে যে কেউ তো সিঁড়ি দিয়ে সোজা উপরে আসতে পারে, ছাদের উপর ঘর। তুমি যদি রাত্রিবেলায় দরজা খুলে দাও, একজন, আমি ঘুমিয়ে গভীর ঘুমে একজন মহিলা, তুমি দরজা খুলে দিচ্ছ, কোনো লোক তো আসতেও পারে, আসবেই বলছি না, আসতেও পারে। তাছাড়াও অনেক রকম রাত্রিবেলায় আমরা জানি যে এসব খুলতে নেই। কেন আমি মাঝরাত্রি এরকম, যেখানে 12টার পর থেকে আমরা জানি যে একটু টাইমটা বলা হয় যে সেখানে কেন দরজা খুলবো? কারণ বেল বাজলে আমি শুনতাম, আর যদি সত্যিই মেয়ে ফিরতো তাহলে আমাকে ফোন করতো যে মা দরজা খুলে দাও। আর ফোনও করতো না, মেয়ে চাবি নিয়ে গেছে, ও চাবি খুলেই ঢুকতো। শুধু আমাকে করে, আমি সে ঘুম চোখে কেউ নেই, বেল বাজলে যতই ঘুমায়। মানে কী ধরনের বদমাইশি করে তোমরা ভাবতো, যারা বলছো না এইরকম কাউকে ঢুকিয়ে দিতে পারতো, এবং যে মেরে, আমি জানি না, আমি তো অসুস্থ, কে মেরে দিয়ে গেছে, কতটা কিছু হতে পারতো যে কোনো জায়গায়। এটা বিদেশ বিভূই, আমাদের আমার ফ্ল্যাট হয়তো ভালো না সেরকম, কিন্তু আমার সিকিউরিটি খুব ভালো। আমাদের ডাবল গেট রয়েছে, মেইন গেট দুখানা ডাবল মেইন গেট রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, তারপরে গিয়ে 3 তলায় উঠতে হয়। তারপরে আমার কোলাপসেবল, এখানে তো কোলাপসেবল সিস্টেম নেই, এখানে জাস্ট দরজা খুললে। তারপরে আমার কোলাপসেবলে 2 কি 3টে তালাও মারা থাকে, প্লাস দরজায় তালা মারা থাকে, এতটা সিকিউরিটি। কিন্তু এখানে তো সেটা নেই, যে কেউ চাইলে উঠে আসতে পারে। আসেনি বা আসবে না বলে আসবেই না তা তো নাই। যে খাবার দিতে ডেলিভারি বয়রা খাবার বলো, এই ব্লিঙ্কিট থেকে আসছে বলো, এমনি ফ্লিপকার্ট থেকে বলো, নাইকা থেকে বলো, আসে তো মেয়ের কাছে। তো যে কেউ তো এরকম, তারা তো দেখে যাচ্ছে, কার কী উদ্দেশ্য তাও থাকতে পারে, বা সে তার কাছে শুনে অন্য কেউ করতেই পারে। তাহলে কতটা মানে মাথায় দুর্বুদ্ধি থাকলে মিড নাইটে, যেখানে আমি অকাতরে ঘুমাচ্ছি সারাদিনে, তাকে দরজা খুলে দিয়ে তাকে বলছে যে ডাকছে, মেয়ে বেল বাজাচ্ছে, দরজা খুলছো। কীভাবে অত্যাচার করে ভাবো। যারা বলছো না, সত্যি তোমরা 1 দিন কেন 1 ঘন্টাও টলারেট করতে পারতে না। 29 বছর বাদই দাও, 29 দিনও পারতে না, 29 ঘন্টাও পারতে না। বাইরে থেকে বলতে না খুব ভালো লাগে। আমরা কিন্তু কাউকে জাজ করি না ওইভাবে, কাউকে জাজ করতে বসি না যে তার হাজব্যান্ড ওয়াইফে কী হলো না হলো, বউটা ভালো না তাহলে তাই হলো, হাজব্যান্ডের ভালো, হাজব্যান্ড ভালো না, এরকম জাজ করতে বসি না। কাউকে বলি না কি, কারোর দুর্বল জায়গায় আঘাত দিই না। একটু বলার আগে, কমেন্ট করার আগে একটু ভাববেন দয়া করে। আপনারা তো শিক্ষিতা, আমি মূর্খ, আপনারা তো শিক্ষিতা,
যে একজন মানুষের দুর্বল জায়গায় একজন মানুষ, আর আমাকে ডাক্তার এই কথাও বলেছে, এটা তোমাদের বলি, যে আপনার অত্যধিক স্ট্রেস আছে, তাই না? স্ট্রেসের কারণে কিন্তু আমার এতটা সর্বনাশ, অত্যধিক স্ট্রেস। এবং স্ট্রেসটা কার কারণে? এই ব্যক্তির কারণে। তার ফ্যামিলি তো বাদ দাও, মূল তো এই যদি ঠিক থাকতো কোনো ফ্যামিলি কারো কেউ কিচ্ছু করতে পারে না। হাজব্যান্ড যদি ঠিক থাকতো সব কিছু ইগনোর করা যেত, মূল তো তাহলে বুঝতে পারছো কীভাবে আমাকে টর্চার করে, কীরকমভাবে মিডনাইটে দরজা খুলে দিচ্ছে, দেখেছে মেয়ে নেই। তো ঠিক আছে বন্ধুরা, একটুকু আমার আপডেট দেওয়ার ছিল। যারা মনে করছো আমি খুব সুস্থ, হ্যাঁ আমি খুব সুস্থ, আমি মনে করি না নিজেকে অসুস্থ। আমি সুস্থ হতে চাই, সুস্থ হওয়ার জন্যই এসেছি। তো সেগুলো ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করব। আমি অ্যাক্টিং করে দেখাতে পারি না, সেই জন্য আমাকে দেখে খুব সুস্থ স্বাভাবিক মনে হয়। তো ঠিক আছে, যদি আমার কথা শুনে আমাকে যারা ভালোবাসো তারা লাইক দিও, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনও করোনি প্লিজ ব্লগটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিয়ে আমার পরিবারে চলে এসো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমার ব্লগগুলো দেখতে থেকো। অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো সবাই।